বিগত সময়ে নির্বাচন ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। নতুন করে উদ্যোগ নেওয়া হয় আগামী নির্বাচনে যেন এই ব্যবস্থা মাথা উঁচু করে দাঁড়াতে পারে। কিন্তু নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে দলগুলো ঐকমত্যে পৌঁছতে পারছে কতটা? আবার কারো কারো দাবিও আছে জাতীয় নির্বাচনের আগেই হওয়া দরকার স্থানীয় সরকার নির্বাচন। এনসিপি বলছে সেটা না হলে অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে হচ্ছে নানা কৌশল। আজ আমরা ভোটের ট্রেনে এসব বিষয় নিয়ে আলোচনা করব। সঙ্গে আছি নাজমুস সাকিব। আজকে আমরা আলোচনা করব, তবে তার আগেই দেখে আসছে যে আজকে রাজনৈতিক মাঠে কি আলোচনা আছে। আজকে বেশ কিছু দল কিন্তু আলোচনা করেছেন, যার মধ্যে দেখতে পাচ্ছি যে নুরুল হক নূর তিনি বলেছেন যে সংসদ নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু এবং সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে, এবং এটা ছাড়াও তিনি কিন্তু 5টি দফা দিয়েছেন। এবং বিএনপির অন্যতম নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিনি স্থায়ী কমিটির এক সভা শেষে তিনি বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন না দিলে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে বিএনপির তরফ থেকে। এবং গণসংহতি আন্দোলন বলছে যে অবিলম্বে বিচার সংস্কার এবং নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি আছে কিন্তু এই দলটির। আজকে আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে এসেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি। যুক্তব্য তার সঙ্গে আপা, আপনাকে স্বাগত ভোটের ট্রেনে। আমরা শুরুতেই জানতে চাই যে আপনারা তো বেশ কিছু সংস্কার প্রস্তাব নির্বাচন কমিশন বরাবর দিয়েছেন, তার মধ্যে আপনারা দ্বিকক্ষ সংসদ কিংবা না ভোট এই ধরনের প্রস্তাবনা আছে। কত শতাংশ আপনাদের প্রস্তাবনা আসলে গ্রহণ করা হয়েছে? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে সংস্কারের মধ্যে অনেকগুলো, আমরা প্রায় 150 থেকে 250 সুপারিশ করা হয়েছে। তা বড় বড় সুপারিশগুলোর মধ্যে একদম নির্বাচনী ব্যবস্থাপনার আমূল পরিবর্তন হবে এরকম বেশ 2-4টা আছে। যেমন 40% ভোট কাস্ট হতে হবে, নাহলে একটা নির্বাচন ভ্যালিড বলে বিবেচিত হবে না। তারপরে আছে না ভোটের বিধান। না ভোটের বিধান এর আগেও আমাদের ছিল প্রতীকী হিসাবে, এবার বলা হয়েছে যে না, যদি না ভোট সব ক্যান্ডিডেটের চাইতে বেশি ভোট পায় না ভোট, তাহলে পুরো নির্বাচনটাই বাতিল হবে। তারপরে নির্বাচন কমিশন একটা সার্টিফাই করবে যে নির্বাচন শেষে যে নির্বাচনটা যথাযথ হয়েছে, সঠিক হয়েছে, অথবা ফলাফল গেজেটে প্রকাশ, মানে গেজেটে প্রকাশ আছে নির্বাচন। এইগুলো হলো বড় বড় ধরনের। আর ছোট ছোট কিছু পরিবর্তন আছে রাজনৈতিক দলের আছে। যেমন মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায়ে থেকে সুপারিশ নিলে তারা মনোনয়ন দেবে। কোনো রাজনৈতিক দল থেকে মনোনয়ন পেতে হলে কমপক্ষে 3 বছর ওই দলের সদস্য থাকতে হবে। এই ধরনের সুপারিশগুলো রাজনৈতিক দলগুলো আসলে একমত হতে হবে। তো সবকটা সুপারিশে একমত না হলে যতগুলো সুপারিশ একমত হবে, আমার মনে হয় সেগুলো নিয়ে আসলে নির্বাচনটা আগানো উচিত। আমার কাছে তাই মনে হয়। কিন্তু আপা, আপনি যেমন আপনারা বেশ কিছু যে সংস্কার প্রস্তাবনা দিয়েছেন তার মধ্যে না ভোট নিয়ে বেশ আলোচনা আছে। যেমন বিএনপির তরফ থেকে আসলে বলা হচ্ছে যে না ভোটের ব্যাপারে তারা আসলে ঐকমত্যে পৌঁছতে পারছে না, এবং বলা হচ্ছে যে মানুষ মূলত আসলে হা ভোট দিতেই কেন্দ্রে যায়, এবং না ভোটের যেই এর আগেও হয়েছে সেটার আসলে বেশ সফলতা তারা দেখছে না। কি বলবেন? আচ্ছা, এখানে না ভোট এর আগে যেটা ছিল 2007-08-এ যখন অর্ডিন্যান্স করে না ভোটটা ঢোকানো হলো, সেটা জাস্ট প্রতীকী হিসাবে ছিল যে না ভোট দিলে তাতে ফলাফল কোনো প্রভাবিত হবে না, মানে জাস্ট না ভোট দেওয়ার কিন্তু এবার যেটা করা হয়েছে যে সুপারিশটা, যে হ্যাঁ না ভোট যদি বেশি ভোট পায় তা ওই যারা ক্যান্ডিডেট আছে তারা কেউ আর ইলেক্টেড হবে বলে বিবেচিত হবে না। হ্যাঁ, বিএনপি একটা বড় রাজনৈতিক দল দেশে, অথবা তারা এখানে যদি একমত না হয় যে না ভোট, তাহলে তাদের কারণটাও তো মানুষকে জানানো দরকার যে এই কারণে না ভোটটা ডিমেরিটটা এটা। হ্যাঁ, মানুষ এটা আছে, ডিমেরিট মেরিট দুটাই আছে। মেরিট যেমন আছে যে সমস্ত ক্যান্ডিডেটরা অতীতের অভিজ্ঞতা থেকে দেখা যায় যে যারা নির্বাচিত হয়েছে যে সমস্ত, তাদের বিভিন্ন ধরনের তারা দুর্নীতি করেছে, তারা বিভিন্ন ধরনের মানে জোর জুলুম অর্থ বিনিময় করেছে, সন্ত্রাসী হয়ে তারা ইলেক্টেড হয়েছে। এই ধরনের ক্যান্ডিডেটগুলোর ক্ষেত্রে ভোটারের কিছু করার থাকে না,
সেক্ষেত্রে সে যদি অনাস্থাটা জানায় যে না আসলে আমরা এরকম ক্যান্ডিডেটদের চাই না, এই একটা ভোটারদের সুবিধা। আর একটা যেটা অসুবিধা, যেটা ডিমেরিট, যেটা সেটা এই না ভোটটাকে পুঁজি করে অনেকে, অনেক সময় আমাদের দেশে একটা সংস্কৃতি আছে যে না নির্বাচনে অংশগ্রহণ না করা, নির্বাচনে না যাওয়া, তখন তারা এই না ভোটটা ক্যাম্পেনিং করতে থাকবে। তা এই যদি বড় কোনো রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে দাঁড়ায় এবং এই না ভোটের জন্য ক্যাম্পেনিং করতে থাকে ভোটারদের, সেক্ষেত্রে একটা সমস্যা দেখা দিতে পারে। আপনারা তো বেশ কিছু যে প্রস্তাবনা দিয়েছেন তার মধ্যে আরেকটা প্রস্তাবনা আছে যে স্থানীয় সরকার যে নির্বাচন সেখানে দলীয় প্রতীক যাতে না রাখা হয়, এটার যৌক্তিকতা আসলে কি ছিল? আচ্ছা দেখেন, স্থানীয় সরকার নির্বাচনটা কিন্তু আমাদের দেশে নির্দলীয়ই ছিল এবং দীর্ঘদিন ধরে এটা একদম পরিবারের মধ্যে নির্বাচন, নিজেদের পরিচিত মানুষদের মধ্যে নির্বাচন। কিন্তু যখন আপনি স্থানীয় সরকার নির্বাচনকে দলের প্রতীকে করছেন, তখন না এটা পুরো সমাজটা বিভাজিত হয়ে যায়। একটা মহল্লা, ধরেন একটা ইউনিয়ন পুরো বিভাজিত হয়ে যায় শুধু প্রতীকের কারণে। কিন্তু এর আগে যখন ছিল যে এটা নির্দলীয় ইলেকশন, কোনো দলীয় ইলেকশন, তখন তারা কিন্তু সবাই মিলে একটা যোগ্য মানুষকে তারা সিলেক্ট করতো। এখানে দল কি প্রতীককে এগুলো দেখার সুযোগ থাকতো না, এই একটা সুবিধা। দ্বিতীয় আর একটা যেটা কারণ, সেটা হলো এই দলের প্রতীক নেওয়ার পর দেখা যাচ্ছে যে আমাদের স্থানীয় সরকার নির্বাচনগুলো অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এখানে মারামারি অনেক বেশি, বিশৃঙ্খলা অনেক বেশি, এই জিনিসগুলো প্রতীকের কারণে এটা হয়েছে। এবং প্রতীক থাকার কারণে দলের ভিতরে আবার বিভেদ দেখা যায়। মন্ত্রী একজনকে করে, মানে সে হলে সমর্থন দেয়, আবার তার এমপিও, এলাকার এমপি আবার আরেকজনকে দিয়ে নিজেদের মধ্যে যে মারপিট, নিজেদের মধ্যে যে বিরোধ, সেই সব কারণে আসলে আপনারা প্রতীকটা সরাতে অনুরোধ করেছেন। আমরা সেই বিষয়টা আসবো, তবে নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সদস্য জেসমিন টুলি। আপা, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, সাম্প্রতিককালে কিন্তু বেশ কথা উঠছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া জরুরি। কি বলবেন আপনি? আসলে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে যে সমস্যাগুলো দেখা দেয় না, সমস্যাটা কিন্তু বেশ ভালো রকম সমস্যা দেখা দেয়। কারণ স্থানীয় সরকার নির্বাচন কিন্তু সাংঘাতিক হাঙ্গামার নির্বাচন, এবং এই নির্বাচনে অনেক মানুষ মারা যায়, নিজেদের মধ্যে গণ্ডগোল হয়, এবং পুরো দেশব্যাপী একটা ইলেকশন যেটা হওয়ার পর তখন যেটা হবে যে এই ইলেকশনে যে বিশৃঙ্খলাটা দেখা দেবে, সামনে যদি জাতীয় সংসদ নির্বাচন থাকে তখন মানুষের মনে সন্দেহ জাগবে যে এই জাতীয় সংসদ নির্বাচন সঠিকভাবে করা যাবে কি না। তা আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে রাজনীতিবিদ যারা দেশ চালাবে তারা কেমন করে ইলেকশন করে সেটাও তাদের একটা পরীক্ষার জায়গা থাকা উচিত। স্থানীয় সরকার নির্বাচনগুলো কতটা নিরপেক্ষভাবে তারা থাকাকালীন, ক্ষমতায় থাকাকালীন নির্বাচনটা করা যায়, সেটাও আসলে রাজনৈতিক দলগুলোর উপর দেওয়া উচিত। কারণ কেয়ারটেকারের সময় যদি আমরা সব নির্বাচনগুলো করে ফেলি তাহলে আসলে রাজনৈতিক দলগুলো তারা যে নির্বাচন নিরপেক্ষভাবে করতে পারে কিনা এটা মানুষ জানতে পারবে না, এই একটা জিনিস। দ্বিতীয় একটা জিনিস যেটা, যে আমাদের দেশে অনেক দিন কিন্তু নির্বাচন হয়নি, সেই জন্য সব রাজনৈতিক দল এবং ভোটাররা এই নির্বাচনের দিকে কিন্তু তাকায় আছে। এখন যদি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয়, দলের মধ্যে কিন্তু একটা বিশৃঙ্খলা দেখা দিবে, এই একটা জিনিস আছে। আবার মাঠের পরিস্থিতিও কিন্তু অনেক বেশি জটিল হবে। প্রথমত আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসন, এগুলো যদি শুরুতে একদম মাঠ পর্যায়ে হয়, তাহলে মাঠ পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচনগুলো পরিচালনার জন্য যে ঝামেলাটা হবে সেটা কিন্তু আসলে ট্যাকেল করা অনেক টাফ হয়ে উঠবে। কিন্তু আপা, এখানে যেমন জাতীয় নাগরিক পার্টি কিন্তু একটা অভিযোগ করছে যে স্থানীয় সরকার নির্বাচন না হয় অনেকে অবৈধ নির্বাচন নিয়ে আদালতে যাচ্ছে। এই বিষয়টা আসলে কিভাবে দেখেন, যে এটা কি আসলে ঘটছে কিনা ইদানিং কালে? আচ্ছা,
হ্যাঁ, আমরা তো বেশ কয়টা দেখলামই, আমরা চিটাগাং দেখলাম, ঢাকা দেখছি, হ্যাঁ যাচ্ছে, কিন্তু একটা জিনিস ঠেকানোর জন্যে আর একটা, আপনি একটা জাতীয় নির্বাচনকে, ইভেন কী হবে, ইলেকশন কমিশনকে প্রশ্নের মুখে পড়তে হবে। যখনই স্থানীয় সরকার নির্বাচনগুলো বিশৃঙ্খলার সৃষ্টি হবে, মারপিট হবে, মানুষ মারা যাবে, তখনই কিন্তু সুষ্ঠুভাবে নির্বাচন করা পারবে কিনা ইলেকশন কমিশন, এই প্রশ্ন নির্বাচন কমিশনের উপর দেখা দিবে এবং মানুষের আস্থার জায়গাটা অনেক দুর্বল হয়ে উঠবে। আমার কাছে যেটা মনে হয় যে রাজনৈতিক দলগুলো যদি আমরা জাতীয় সংসদ নির্বাচনটা সঠিক করতে পারি, এর পরবর্তীতে স্থানীয় সরকার নির্বাচনগুলো রাজনৈতিক দলের অধীনে হয়ে তাদের প্রুফ করা উচিত যে হ্যাঁ তারা নিরপেক্ষভাবে নির্বাচন তাদের অধীনে করা কিন্তু হবে। সেই প্রভাব মানে আগামীতে যে দলটি আসবে তারা যাতে স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রভাব বিস্তার না করতে পারে, সেই ব্যাপারে কি কোনো প্রস্তাবনা আপনারা দিচ্ছেন বা দিবেন? হ্যাঁ, সেই চাপটা তো অবশ্যই জনগণের কাছ থেকে থাকতে হবে। আসলে সব তো আইন করে সব কিছু কিন্তু করা সম্ভব না। মানুষের, জনগণের কাছ থেকে যদি ওই চাপ থাকে যে এর আগে বিগত পরপর 15-16 বছর আমরা যে ধরনের নির্বাচন দেখেছি, আমরা এখন আর এই ধরনের নির্বাচন দেখতে চাই না। মানুষ যদি তারা নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা না করে, সেক্ষেত্রে মানুষের রিজেক্ট করার একটা সুযোগ যেন তৈরি হয় যে না তোমরা ঠিক মতন ইলেকশন, এটা আসলে নিজেদের ব্যাপার। আমার কাছে মনে হয় নিজেদের মধ্যে এটা রাজনৈতিক দলগুলো ঠিক করা উচিত যে আমরা কোন ইলেকশনটা আগে অর্থাৎ করতে। রাজনৈতিক দলগুলো ঠিক করবে। আপা, আরেকটি বিষয় আমরা জানতে চাই, আপনারা তো জানুয়ারি মাসে এই প্রস্তাবনাগুলো দিয়েছেন প্রায় 150-র মতো, কিন্তু এই যে দলগুলোর সঙ্গে যে আলোচনা, তারা আসলে কতটা ঐকমত্যে পৌঁছতে পারছে? আসলে কোনোদিনই সব কিছু 100% ঐকমত্যে হবে না, এটা তো খুবই স্বাভাবিক। আমার একমত, আপনার একমত, এটাই স্বাভাবিক। কিন্তু দেশের স্বার্থের জন্য যতগুলো মঙ্গল এবং যতগুলো একমত হওয়া যায় সেগুলোকে নিয়ে আগানো উচিত। আপনি কোনোদিন রাতারাতি কোনো কিছু পুরোপুরি সঠিক করতে পারা যায় না, কোনোদিনই সম্ভব না। যতগুলো সুপারিশ যে তার মধ্যে দলগুলো ঐকমত্যের ভিত্তিতে যতগুলো গ্রহণযোগ্য হয় সেগুলো নিয়ে সামনের দিকে আগানো উচিত আমার মনে হয়। কোনোদিন 100%, কোনোদিনই 100% সবাই মেনে নেবে না, এটা হয় না, এটা সম্ভবও না। এটা আসলে গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলো এবং মানুষের সিদ্ধান্ত নেবার জায়গাগুলো রাখা দরকার। হ্যাঁ, চাপায়ে দেওয়া তো কোনো, আপনি চাপায়ে দিতেই পারেন, কিন্তু অর্থাৎ রাজনৈতিক দলগুলো এবং মানুষ মিলেই আসলে যে আগামী সিদ্ধান্ত সেটা হওয়া উচিত বলে আপনি মনে করছেন। আজকে আমরা একেবারে শেষ পর্যায়ে, আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন। এবার সংসদীয় আসন পরিক্রমা নিয়ে কথা বলতে চাই, যেটা মুন্সিগঞ্জ 3 আসন। মুন্সিগঞ্জ 3 আসন মূলত 173তম সংসদীয় আসন, যেটা সদর এবং গজারিয়া উপজেলা নিয়ে গঠিত, যেখানে মোট ভোটার আছেন 4,80,251 জন, এবং এখানে পুরুষ ভোটার 2,48,509 জন এবং নারী ভোটার 2,31,742 জন। আজকে আমাদের সঙ্গে যিনি অতিথি হয়ে এসেছিলেন তিনি যেটা বলছেন যে জেসমিন টুলি, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য, যে আগামী দিনের যেই রাজনীতি কিংবা আগামী দিনের যে নির্বাচন, যিনি ক্ষমতায় আসবেন তাকে সঙ্গে নিয়ে জনগণ যাতে একীভূত হয়ে আগামী দিনের যদি একটা সুষ্ঠু নির্বাচন করা যায়, সেক্ষেত্রে মানুষ উপকৃত হবে এবং বাংলাদেশও কিন্তু উপকৃত হবে। আজকের মতো ভোটের ট্রেন শেষ করবো। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।